সারা দেশে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। এবার অংশ নিচ্ছে ৩২ লাখেরও বেশি শিক্ষার্থী। কেন্দ্রগুলোতে শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। রাতের অন্ধকারে বিজিবি কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। আশ্রয় নিচ্ছে স্থানীয় বাসিন্দাদের কাছে কিংবা পাহাড়ে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আইভী। এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি বিএনপির। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল শিশুদের দিন কাটছে পরিবারের সঙ্গে খোলা আকাশের নিচে। উচ্ছেদের পর থেকে চোখে মুখে আতঙ্কের ছাপ। এবং ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে 63 জনের মৃত্যু, আরও হতাহতের আশঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী। সারা দেশে একযোগে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি পরীক্ষা। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। সকাল 11টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর 1:30 পর্যন্ত। পরীক্ষা শুরু হওয়ার বেশ আগে থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করে। শিক্ষার্থীদের এ সময় বেশ উচ্ছ্বসিত দেখা যায়। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে ইংরেজি পরীক্ষা। এবছর পিএসসি পরীক্ষার্থীর সংখ্যা 29,30,573 জন। এছাড়া ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিচ্ছে 2,99,715 জন। এবার সারা দেশে প্রায় 7,000-এর বেশি কেন্দ্রে এবং দেশের বাইরে 11টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 27 নভেম্বর পরীক্ষা শেষ হবার কথা রয়েছে। এদিকে সকাল 11:30টায় আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে পিএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। আমাদের সাইকেলটা এখন ক্লাস 5 পর্যন্ত সার্বিকভাবে প্রাথমিকের ব্যাপার শুধু নয়, সকল পরীক্ষার ব্যাপারে আমাদের সরকারের নীতিটাই হলো এই যারা অপকর্মটি করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এবং এটা আপনারা নিজেরাও লক্ষ্য করছেন যে এখন আর যে প্রশ্নপত্র আগের রাতে ফাঁস হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এই সমস্ত গল্প নাই বললেই চলে। রাতের অন্ধকারে বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। কেউ আশ্রয় নিচ্ছে পাহাড়ে, কেউ বা স্থানীয়দের কাছে। অনেকে আবার চলে যাচ্ছেন শরণার্থী ক্যাম্পে। এদিকে আইওএম বলছে সমস্যার সমাধানে মিয়ানমারকেই উদ্যোগী হতে হবে। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও মোহাম্মদ ফরজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবেই সময় সংবাদের ক্যামেরায় বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিজিবি ও কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে মিয়ানমারের রোহিঙ্গাদের অবৈধভাবে এদেশে ঢুকে পড়ার দৃশ্য ধরা পড়ল। রাতের আধারে নৌকা করে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে নারী ও শিশুসহ 20 জন। এরপর তারা পালিয়ে পাহাড়, সীমান্তের বাসিন্দা এবং কেউ কেউ শরণার্থী ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছে। আর ভাই বোন 5 জন না, মা বাপ 2 জন, 11 জন। বস আছে যে 12 জন আছে না। আর তো আজ কিছু মানুষ মারা ধরানো মানুষ বেড়াইন্দ্র মারিয়ে গত নালা ফেলে মারি মিলিটারির মগ গলিয়ে গদ্দর বাঁ ফেলে বাদে শাসামান আগে নিতার গই নৌকালের আসবে বেশি কষ্ট করে আসেন। পুলিশে বেশি অত্যাচার করে। এখন আছে পুলিশে গুলি মার ঘর পুরা দিলে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই অবস্থায় মিয়ানমারকেই উদ্যোগী হয়ে সমস্যার সমাধান করতে হবে বলে মনে করেন আইওএম এর কর্মকর্তা। আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি যে অনেক লোক সেখানে বাস্তুচ্যুত হয়েছে, কিছু কিছু মানুষ নির্যাতনের শিকার হয়েছে। এই পরিস্থিতিতে প্রথম যেটি প্রয়োজন সেটি তাদের মানবিক সেবাটা নিশ্চিত করা। মায়ানমারের নিজস্ব ভূখণ্ড এবং অভ্যন্তরীণ বিষয়, তারা যদি তাদের নাগরিকদের অধিকার নিশ্চিত করার জন্য চেষ্টা করে তাহলে এই সমস্যাটা কিন্তু আর থাকে না। সেনা অভিযানে 69 জন রোহিঙ্গার মৃত্যুর কথা স্বীকার করেছে মিয়ানমার। তবে এদের সবাইকে সন্ত্রাসী বলে দাবি করেছে দেশটি। সময় সংবাদ, কক্সবাজার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্ছেদের পর থেকে পরিবারের সঙ্গে আদিবাসী শিশুদের দিন কাটছে খোলা আকাশের নিচে। বাবা মায়ের হাত ধরে পালিয়ে বাঁচলেও শিশুদের চোখে মুখে এখনো রয়ে গেছে আতঙ্কের ছাপ। এদিকে কোমলমতি শিশুদের মন থেকে ভয়াবহ স্মৃতি মুছে দেওয়ার চেষ্টায় ঢাকা থেকে একদল স্বেচ্ছাসেবক সেখানে গিয়ে কাজ শুরু করেছেন। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর তথ্য এবং ওবায়দুল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
উচ্ছেদের সময় ঘরবাড়িতে যখন আগুন জ্বলছিল তখন কোনো মতে কোলের শিশুকে নিয়ে পালিয়ে পাশের মাদারপুর সাঁওতাল পল্লীতে আশ্রয় নেন পারভিন টুডু। তার মতো অন্য মায়েরাও সেদিন বিভীষিকাময় পরিস্থিতি থেকে সন্তানদের নিয়ে পালিয়ে বাঁচেন। ঘর বাড়িতে যখন আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিল তখন আমরা কিছু মনে করে বাঁচাইতে পারলাম না, শুধু এই বাচ্চাকে নিয়ে আমি চলে আসলাম। খেলার জিনিস আমার বই খাতা সব পড়ে ছাই হয়েছে, সব মানুষ দৌড়াচ্ছে আর আমি আর আমার মা আমরা পালাচ্ছি। মানবাধিকার কর্মীরা বলছেন এমন দুঃসহ স্মৃতি ভবিষ্যতে এসব শিশুদের মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াবে। বাচ্চাদের সাথে কথা বলেছি, তাদের মনের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তাদের মনের মধ্যে এখনো তারা ভয়ে চিৎকার করে, আটকে ওঠে। এটা তাদের শিশু মনের মধ্যে অনেক বড় একটা দাগ কেটেছে, যেটা হয়তো তারা কোনোদিনই ভুলতে পারবে না। এদিকে খেলাধুলা আর আড্ডার মধ্য দিয়ে শিশুদের মন থেকে আতঙ্ক আর ভয় দূর করতে ঢাকার বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা সময় দিচ্ছেন তাদের। প্রথমে পড়াশোনা করাই, 6 জন বিভিন্ন গ্রুপ হয়েছে, পরবর্তীতে আমরা এদের সাথে খেলাধুলা করি যাতে এরা স্বাভাবিক হতে পারে এবং এদের ভিতরে যে একটা ভীতি কাজ করেছিল সেটা যাতে আর না থাকে, সেই জন্য আমরা বেসিক্যালি এখানে আসা। পূর্বপুরুষদের ভিটে মাটি দাবি করে গত 1 জুলাই রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে সাঁওতালরা বসতি গড়ে তোলে। এরপর আখ কাটাকে কেন্দ্র করে গত 6 নভেম্বর রংপুর সুগার মিলের শ্রমিকদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সেদিনই সাঁওতালদের উচ্ছেদ করে প্রশাসন। সময় সংবাদ, গাইবান্ধা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা মামলায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় 12 জনকে গ্রেফতার করা হলো। পুলিশ জানায় গতকাল রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া গতকাল দুপুরে আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছিল। গত 6 নভেম্বর গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও 2 সাঁওতালকে হত্যার অভিযোগে থানায় মামলা করা হয়। স্বপন মুর্মু নামে এক সাঁওতাল বাদী হয়ে অজ্ঞাত 5 থেকে 600 জনকে আসামি করে মামলাটি করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেলিনা হায়াত আইভী। সকালে আইভীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারী আবুল হোসেন। নির্বাচনে এ পর্যন্ত 2 জন মেয়র প্রার্থী, শতাধিক কাউন্সিলর প্রার্থী এবং 20 জন সংরক্ষিত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে নির্বাচনের এখনও প্রায় 1 মাসেরও বেশি সময় বাকি। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু না হলেও এরই মধ্যে নগরীতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। পরিকল্পিত নগরী গড়ে তুলতে যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার কথা বলছেন ভোটাররা। আগামী 22 ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার 4,79,392 জন। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জের রিটার্নিং অফিসের সামনে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ ফাহমিদা, আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ জেলার যে রিটার্নিং অফিসারের কার্যালয় রয়েছে সেখানে। আমি যদি আপনাকে সবশেষ খবর, যে আমরা আগের খবরে আপনাকে জানিয়েছিলাম যে সেলিনা হায়াত আইভীর পক্ষ থেকে এখানে কিছুক্ষণ আগে মেয়র পদে তার মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। তবে যে বিষয়টি আসলে এখানে আলোচনার বিষয়, আমরা এখানে দেখেছি তার একজন ব্যক্তিগত সহকারী আবুল হোসেন নামে তিনি মূলত তার মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন এবং সেখানে কিন্তু কোনো আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ছিলেন না। যদিও আসলে যেহেতু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে একটি বড় নির্বাচন, সেখানে অনেকে প্রত্যাশা করেছিলেন যে তিনি যখন মনোনয়নপত্র উত্তোলন করবেন সেখানে তার দলীয় নেতাকর্মীরা থাকবেন, তবে সেরকম কোনো চিত্র কিন্তু এখানে ছিল না। যদিও এখানে একটি নিয়ম নীতির ব্যাপার থাকে যে অতিরিক্ত লোকজন নিয়ে কোনো মনোনয়নপত্র জমা নেবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি দেখাই যে এখন অনেক মানুষজন আসছে, তারা কিন্তু এসে মনোনয়নপত্র নিচ্ছেন। আপনি যদি একটু এদিকটাতে একটু দেখেন যে আমরা মাত্র দেখছি কিছু কাউন্সিলর প্রার্থী আসছেন, তারা কিন্তু মনোনয়নপত্র জমা নিয়েছেন। আপনি এবার দেখতে পাচ্ছেন যে এখন একজন কাউন্সিলর প্রার্থী এসেছেন, তিনি কিন্তু মেয়র প্রার্থী এসেছেন তিনি কিন্তু ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য এখানে এসেছেন। আমরা যদি একটু তার সাথে কথা বলি, আপনি আসলে মনোনয়নপত্র নিয়েছেন কিনা আর কোন দলের হয়ে নিয়েছেন নাকি স্বতন্ত্র? আমি অ্যাডভোকেট মাহবুবুর ইসমাইল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মনোনয়নপত্র এইমাত্র আমি গ্রহণ করেছি।
এবং নারায়ণগঞ্জের জনগণ, নারায়ণগঞ্জের ভোটার আশা করে নির্বাচন কমিশনের কাছে ইতিপূর্বে দেশে যে ধরনের নির্বাচন হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে, এই ধরনের নির্বাচন যেন নারায়ণগঞ্জে না হয়, নারায়ণগঞ্জে যেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়, যে নির্বাচনে মানুষ সুষ্ঠুভাবে নিরাপদে ভোট দিতে পারে এবং সঠিকভাবে ভোট গণনা হয়। এবং নারায়ণগঞ্জের জনগণ আরও আশা করে, নানা ঘটনার প্রেক্ষিতে মানুষ ক্ষুব্ধ, অসন্তুষ্ট, বিএনপি আওয়ামী লীগের যে রাজনীতির প্রতি মানুষের কোনো আশা নেই, হতাশ মানুষ, এই কারণে বিকল্প উনি যদি বলছিলেন যে উনি ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন। তো এ নিয়ে মোট 3 জন প্রার্থী হলেন যারা মেয়রের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া প্রায় আপনি জানেন যে সংরক্ষিত আসন এবং ওয়ার্ড কাউন্সিলের পদে সব মিলিয়ে প্রায় 116 জনের মতো প্রার্থী তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তো এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কেউ মনোনয়নপত্র উত্তোলন করেননি, জাতীয় পার্টির পক্ষ থেকেও করেনি। তবে শোনা যাচ্ছে বিএনপির পক্ষে তৈমুর আলম খন্দকার এবং জাতীয় পার্টির পক্ষে ওসমান পরিবারের পুত্রবধূ পারভিন ওসমান মনোনয়নপত্র নেবেন, তবে এখনো তারা নেননি। তো মোটামুটি আমার কাছে নারায়ণগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সিটি কর্পোরেশন নির্বাচনের এই ছিল সবশেষ খবর। ফাহমিদা। দর্শক, নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। সময় সংবাদে আরো থাকছে, প্রশ্ন ফাঁস সহ নানা অভিযোগেও বন্ধ করা যাচ্ছে না কোচিং বাণিজ্য। অসুস্থ প্রতিযোগিতাকে দুষলেন অভিভাবকরা। পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের পক্ষে শিক্ষা। ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 91 জন, আহত হয়েছেন 150 শতাধিক। ভোরে কানপুর থেকে 100 কিলোমিটার দূরে পাখরানের কাছে পাটনা ইন্দোর এক্সপ্রেসের 14টি বগি লাইনচ্যুত হলে হতাহতের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ভারতের ইন্দোর থেকে পাটনা যাচ্ছিল ট্রেনটি। রোববার ভোর 3টার দিকে মালাসার ও পুখরায়া স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় ট্রেনটির 14টি বগি। ট্রেনের S2 কামরাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান উত্তর মধ্যাঞ্চল রেলওয়ের মুখপাত্র বিজয় কুমার। শীতাতপ নিয়ন্ত্রিত 4টি বগিও লাইনচ্যুত হয়েছে। এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসনের একটি দল। ঘটনাস্থলে ছুটে গেছেন রেলের উচ্চপদস্থ কর্মকর্তারাও। ভারী সংখ্যা में एम्बुलेंस अभी मौजूद है। अब हमारा বেশ কিছু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনা কবলিত বগি থেকে হতাহতদের বের করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত বগি আরেকটি বগির সঙ্গে লেগে থাকায় উদ্ধারের প্রচন্ড বেগ পেতে হচ্ছে। আহত যাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি বাকি যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেন এবং বাসের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। নিহত পিছু স্বজনদের 3.5 লাখ এবং আহত ব্যক্তির জন্য 50,000 রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাহাদুর রহমান, সময় সংবাদ। পয়ঃবর্জ্য নিষ্কাশন ও শোধন করতে প্রয়োজনের তুলনায় 4 ভাগের 1 ভাগ সক্ষমতাও নেই ঢাকা ওয়াসার। পরিবেশবিদরা বলছেন, রাজধানীর পরিবেশ ও আশপাশের নদী দূষণের অন্যতম কারণ এই বর্জ্য। ঢাকা ওয়াসার স্বীকারোক্তি, পাইপ ও ড্রেনেজের ক্ষেত্রে মূলত বাসাবাড়ির মালিকদের উপরই ভরসা তাদের। তবে 5টি বর্জ্য শোধনাগার নির্মাণের পরিকল্পনা থাকলেও এসব সমস্যার আপাতত কোনো সমাধান দিতে পারছে না প্রতিষ্ঠানটি। মিজানুর রহমান খুবিরের রিপোর্ট। ঢাকার দক্ষিণ, পূর্ব এবং মধ্যাঞ্চল সহ বেশ কয়েকটি এলাকার নাগরিক এবং পয়ঃবর্জ্য নিষ্কাশিত হয় এই রামপুরা খালের মধ্য দিয়ে। রামপুরাতে একটি লিফটিং স্টেশন করা হয়েছে, সেগুলোর মাধ্যমে কেবল ময়লা ছেঁকে ফেলা হয়, কিন্তু বর্জ্য পরিশোধনের কোনো ব্যবস্থা নেই। তাই কয়েক কিলোমিটার ধরে বয়ে চলা এই রামপুরা খালের মাধ্যমে এই বর্জ্যগুলো গিয়ে পড়ছে বালু নদীতে। সেখানকার পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি দূষিত হচ্ছে রামপুরা সহ আশপাশের এলাকার পরিবেশও। এটি কেবল একদিকের দৃশ্য। ঢাকা শহরে প্রতিদিন 15 লাখ ঘনমিটার পয়ঃবর্জ্য তৈরি হলেও ওয়াসার শোধন ক্ষমতা আছে মাত্র 1 লাখ ঘনমিটার। তাই প্রতিদিন কমপক্ষে 14 লাখ ঘনমিটার অপরিশোধিত বর্জ্য বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষা নদীতে পড়ছে। মাত্র 22% ঢাকা শহরকে কভার করে, যেটা আমরা ট্রিট করি। 78% সুয়ারেজের আমাদের কোনো পাইপলাইন ব্যবস্থা নেই। যার যার বাসায় তাদের নিজস্ব পিট এবং সোক পিটের দ্বারা তারা ব্যবস্থা করে। নগরবাসী ও পরিবেশবিদদের মন্তব্য, শহর পরিষ্কার রাখা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে নগর কর্তৃপক্ষের উদ্যোগও অনেকটাই ব্যাহত হচ্ছে সুয়ারেজ ব্যবস্থাপনা ভালো না থাকায়। অনেক দুর্গন্ধ আসে, এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। এত বেশি ময়লা আবর্জনা বেড়ে গেছে যে দিক দিয়ে যাওয়া আসা, মানে যাওয়া আসার তো কোনো ওয়েও নাই। পরিবেশের জন্য ক্ষতিকর, আর এদিকে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার চারপাশে নদীগুলি দূষণের জন্য ক্ষতিকর। বর্ষাকালে সুয়ারেজ সলাভ হয়ে যায়, তখন রাস্তাঘাটের যে পরিবেশ এবং জনস্বাস্থ্য এইগুলো যে অত্যন্ত ক্ষতিকর, এই দিকে ওয়াসা তেমন কোনো নজর দিচ্ছে না। বর্তমানে কেবল একটি শোধনাগার দিয়ে চলছে ওয়াসার বর্জ্য শোধন কার্যক্রম। সেটিও আধুনিকায়ন করা প্রয়োজন বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। 5টা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, তার মধ্যে আমাদের মাত্র একটা আছে। 2035 সালের মধ্যে
আমরা 100% ঢাকা শহরে পাইপলাইন সোয়ারেজ সিস্টেম উইথ দ্য ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস তৈরি করতে পারবো। উত্তরা মিরপুর ও রায়ের বাজারে শোধনাগার নির্মাণের বিষয়টি পরিকল্পনা পর্যায়ে থাকলেও খিলগাঁওয়ের দাসের কান্দিতে জমি অধিগ্রহণ করা হয়েছে। চীন সরকারের অর্থায়নে কাজটি বাস্তবায়ন হবে বলে জানায় ঢাকা ওয়াসা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, গেমস নিয়ে বিশ্বে গড়ে উঠেছে কয়েকশো কোটি ডলারের বাজার। সম্পৃক্ত হচ্ছে বাংলাদেশের উদ্যোক্তারাও। সহায়তা পেলে গেমিং হতে পারে দেশের সম্ভাবনাময় খাত। স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র পুরোপুরি মিলে যাওয়া, বোর্ড পরীক্ষায় প্রশ্নপত্র বিক্রি ও ফাঁস সহ নানা সময়ে অভিযোগ উঠেছে কোচিং সেন্টারের বিরুদ্ধে। তাই সরকারের পক্ষ থেকে কয়েক বছর ধরেই কোচিং সেন্টার সম্পূর্ণভাবে বন্ধ করে দেবার পদক্ষেপও নিতে দেখা গেছে। এত কিছুর পরেও কেন এখনো লাখ লাখ শিক্ষার্থী দ্বারস্থ হচ্ছে নামে বেনামে চলা কোচিং সেন্টারের? কারণ খোঁজার চেষ্টা করেছেন শাতিলা শারমিন। সকাল 11টা। রাজধানীর কোনো বিদ্যালয় ছুটির দৃশ্য নয়, বরং নগরীর একটি নামকরা বিদ্যালয়ের পাশে কোচিং সেন্টারের শিক্ষার্থীরা। তাদের কাছে প্রশ্ন ছিল, বিদ্যালয় আর কোচিং সেন্টারের পড়াশোনার পার্থক্যটা কেমন। পরীক্ষাতে যেগুলো আসবে ওগুলো সাজেশন দেয়। সাজেশনগুলো আমরা পরীক্ষায় সেগুলো লিখি, সেগুলো পরীক্ষায় লিখে আমরা ফুল মার্কস পাই। মডেল কোশ্চেনগুলো আছে সেগুলো দেখায়, পরীক্ষা নেয়, মডেল টেস্ট নেয়। প্র্যাকটিস করতে করতে দেখা যায় যে এসএসসি বা এইচএসসি তে ভালো রেজাল্ট করা যায়। জিপিএ 5 না পেলে ভর্তি ভালো চান্স পাবে না, ভালো জায়গায় হয় না, মানে এই জাতীয় একটা চাপ তৈরি হয়। সন্তানের ভবিষ্যতের জন্য জিপিএ 5 পাওয়ার অসুস্থ প্রতিযোগিতা আর বিদ্যালয় কোচিং এর জাতাকলে পৃষ্ঠ হচ্ছেন অভিভাবকেরা। যখন আমরা দেখি যে না স্কুলে পড়াচ্ছে না, কোচিং এ আমাদেরকে যেতেই হচ্ছে। কোচিং এ আপনার সিট দিচ্ছে, বাসায় অনেক বাচ্চারা পড়তে চায় না, তারপর এটা কোচিং এ অনেকে কমপ্লিট করে দেয়। হয়তো 90 পাচ্ছে, সে চিন্তা করছে আরেকজন 95 পেল, আমার বাচ্চা কেন 95 পাচ্ছে না। এখন সিচুয়েশনটা এমন হয়েছে, আমরা সবাই শুধু নাম্বার চাচ্ছি। সবার বাচ্চাকেই ফার্স্ট হতে হবে, 98 পেতে হবে, 99, কেউ 70 পাওয়া যাবে না। আমাদের ভিতরে একটা প্রতিযোগিতা এরকম যে অমুকের ছেলে কোচিংয়ে দিচ্ছে, অমুকের ছেলে কোচিংয়ে দিচ্ছে, আমি কারো দিচ্ছি না। টিচারদের উপর যে সিলেবাস শেষ করার একটা প্রেশার, টিচাররাও হচ্ছে গিয়ে শাসন না করে পারে না। বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান না করাকেই কোচিং চালানোর বৈধতা হিসেবে জাহির করতে চাইছে কোচিং সেন্টারগুলো। স্কুল শিক্ষকরা কিন্তু আসলে কোচিং তেমন করে না, তারা ব্যাচ টোটালি ব্যাচ করে, ব্যাচটাকে এখন কোচিং এর নামে চলতেছে। এদিকে জটিল শিক্ষা ব্যবস্থার অংশ হয়ে যাওয়া কোচিং সেন্টার রাতারাতি বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন শিক্ষকেরা। কারিকুলামে যে সময়টা নির্ধারণ করা হয়েছে তার চেয়ে আমরা প্রায় প্রতি বিষয়েই 100 থেকে 140 মিনিট কম পড়াচ্ছি। যতটুকু সময় দরকার হবে কারিকুলামে কিন্তু সেটাই বলা হয়েছে। তারপরেও এই অসঙ্গতিটা কেন, এর জবাবই কিন্তু আমাদের কোচিংগুলো। শিক্ষামন্ত্রী জানালেন, কোচিং সেন্টার পুরোপুরি বন্ধ করার পদক্ষেপ থেকে সরে এসেছে সরকার। যদি না পড়াইতে পারেন তার চাকরি থাকার কারণ নেই, অযোগ্য প্রমাণ হিসাবে তার চাকরি চলে যাবে বা ব্যবস্থা নেওয়া হবে। সত্যিই কঠিন কিনা হয়ে গেছে কিনা, বেশি হয়ে গেছে কিনা, কি ব্যবস্থা নেওয়া উচিত। এই যে পরীক্ষা পদ্ধতিটা চলবে না, তো আমি বলেই আসতেছি যে আমাদের সংস্কার করতেই হবে। এ বিষয়ে নতুন আইন আসছে বলেও জানান শিক্ষামন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। তিনি সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে বাস্তব ও বিধিসম্মত নির্বাচন কমিশন আইন প্রণয়নেরও আহ্বান জানান। জেলা পরিষদ নির্বাচন করব না, তার কারণ নির্বাচন অর্থহীন। এর রেজাল্ট আমরা এখন থেকে জানি। আমরা দেখেছি ইউনিয়ন কাউন্সিল নির্বাচন 145 জন মানুষ মারা গেছে, তারা আওয়ামী লীগের। আমাদের মধ্যে একজন মারা গেছে। এই অস্ত্রের রাজনীতি আমরা বিশ্বাস করি না। স্বাধীন নির্বাচন কমিশন চাই। সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন সেই সব দলের সাথে বসে আলোচনা করে বাস্তবসম্মত একটা নির্বাচন পদ্ধতির ব্যবস্থা গ্রহণ করা হোক। দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে আগামী 23 নভেম্বর থেকে শুরু হচ্ছে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের বার্ষিক ইভেন্ট। বিশ্ববাজারে কক্সবাজারকে টেকসই পর্যটন স্পট হিসেবে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। বাংলাদেশ ট্যুরিজমের জন্য একটি নিরাপদ দেশ, 1। 2 হচ্ছে বাংলাদেশ যে কোনো এই ধরনের আন্তর্জাতিক সম্মেলনের ক্ষেত্রে একটা দক্ষতা এবং যোগ্যতা রাখে। টেররিস্ট অ্যাটাকের পরে কেবলমাত্র আমাদের ক্ষেত্রে ধাক্কা খায়নি, আমাদের পার্লামেন্টের কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনের কনফারেন্স এখানে ক্যান্সেল হয়ে গিয়েছিল
এখানে আপনার কি বলে স্বাস্থ্য সংক্রান্ত একটি কনফারেন্স ছিল, সেটি ক্যান্সেল হয়ে গিয়েছিল। এখন কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি। স্মার্টফোন, গেমিং কনসোল কিংবা কম্পিউটার, গেম খেলা হয় সব ধরনের ডিভাইসেই। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে গেম নিয়ে বিশ্বে গড়ে উঠেছে কয়েকশো কোটি ডলারের বিশাল এক বাজার, যার বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। ধীরে ধীরে এই বাজারে সম্পৃক্ত হচ্ছে বাংলাদেশও। প্রয়োজনীয় নীতি সহায়তা পেলে তথ্য প্রযুক্তিতে গেমিংও হতে পারে বাংলাদেশের জন্য এক সম্ভাবনাময় খাত। এ ঘোষণা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির বার্তা, যা বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিতে। মুক্তিযুদ্ধ মিশে আছে বাঙালির মননে, মানসিকতায়, প্রতিটি রক্তকণায়। বাঙালির রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস এবার গেমিংয়ে তুলে ধরেছেন তরুণ প্রযুক্তিবিদরা। শুধু সংগ্রাম নয়, উঠে এসেছে ঐতিহ্য, সংস্কৃতিও। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও তৈরি হচ্ছে উন্নত মানের গেম। তবে আর্থিক সংকটের কারণে ব্র্যান্ডিং করতে না পারায় গেমিংয়ের বিশাল বাজার অধরাই থেকে যাচ্ছে। যখন আমাদের গেমটা লঞ্চ হয়, আমরা প্রায় 2 উইকস নিউ ক্যাটাগরিতে আমাদের গেমটা ছিল ইউএস টপ চার্টে, কিন্তু তখনও আমাদের ওই পরিমাণ এক্সপিরিয়েন্স ছিল না যে এইটার পিছিয়ে গেমটাকে রান করার জন্য মার্কেটিং সেক্টরে আমাকে প্রচুর টাকা খরচ করতে হবে। আমরা যখন এটা শিখেছি ততদিনে আমাদের পকেটের টাকা শেষ হয়ে গেছে। বর্তমান বিশ্বে গেমের বাজার প্রায় $80 বিলিয়ন। বেসিসের তথ্য মতে বাংলাদেশে মাত্র 8 থেকে 10টি প্রতিষ্ঠান গেম ডেভেলপমেন্টের সাথে জড়িত। গেম তৈরির ক্ষেত্রে যতটা অগ্রগতি হয়েছে, বিপণনের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। সরকার যদি 282 কোটি টাকা খরচ করে, তাহলে 2,82,000 কোটি টাকা যাতে আয় হয় সেই ব্যবস্থা করতে হবে। এমন বিপদে না পড়ি যে আমি গেম বানাইতে পারি, বেচতে পারি না। গেমিং খাত ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। 7টি গেমিং একাডেমি এবং 30টি স্পেশালাইজড ল্যাব, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং এবং গেম ডেভেলপ করার জন্য হাই কনফিগারেশন কম্পিউটার, সেগুলো কিন্তু আমরা সরবরাহ করব। এর বাইরে আমরা প্রায় 500 মতো মোবাইল গেম এবং অ্যাপ্লিকেশন আমরা কিন্তু তাদের কাছ থেকে আবার কিনবো। প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা বলছেন, বিপণনের বিষয়টি বাদ দিয়ে শুধু প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করলে তার সুফল আসবে না, বরং প্রকল্প গ্রহণের সাথে সাথে বাজারজাতকরণেও নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ী সিন্ডিকেটের বেড়াজালে পড়ে বিপর্যয়ের মুখে পড়েছেন ফেনীর পাটি শিল্পের সঙ্গে জড়িত লাখো মানুষ। অক্লান্ত পরিশ্রম করেও উৎপাদনকারীরা পাচ্ছেন না পাটির ন্যায্য মূল্য। উপজেলা প্রশাসন এই সিন্ডিকেট ভাঙার আশ্বাস দিয়েছেন। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তের মোন্নার রিপোর্ট। ফেনী সমুদ্র উপকূলীয় উপজেলা সোনাগাজীতে বংশ পরম্পরায় স্বল্প আয়ের মানুষের ঘরে ঘরে জায়গা করে নিয়েছে পাটি শিল্প। আর এই শিল্পের সাথে এখন জড়িয়ে আছে লাখেরও বেশি মানুষ। কিন্তু পুঁজির অভাবে ঋণের উপর নির্ভরশীল তারা। তাই ঋণের টাকা পরিশোধের তাড়ায় পাটি বুনন শেষেই ছুটতে হয় তাদের বক্তারমুন্সি পাটি বাজারে। পাটি বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ পাটি তৈরির সাথে জড়িতদের। আমাদের থেকে ব্যবসায়ীরা ঢাকা চট্টগ্রাম 400-500 টাকা বিক্রি করে, হেরা লাভবান হয়। আমরা এত পরিশ্রম করি, আমরা লাভবান হই না। যেহেতু আমরা এই লাভ পাই না, এই কারণে আমরা আগ্রহ নাই, আমরা বানানি বন্ধ করে দিতেছি। এখানে 15-20 বছর আগে একটা এনজিও প্রশিক্ষণ কেন্দ্র ছিল। ওই সময় আমরা এখানে পাটি বানাইতাম, বিক্রি করতাম। এটা বন্ধ হয়ে যাবার কারণে আমাদের এখন অনেক ক্ষতি হয়েছে। 60-এর দশকে গড়ে ওঠা এই বাজার থেকে পাটি যায় দেশের নানা প্রান্তে। এখানে সপ্তাহে হাট বসে 2 দিন। আর বেসরকারি সংস্থার উদ্যোগে 90-এর দশকে গড়ে ওঠা পাটি প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। আমি মালটা বিক্রি করতাম 300 টাকা, এখন এরা সিন্ডিকেট করছে, মাল 200 টাকা কিনবা। এখানে সিন্ডিকেট নেই, এখানে কোনো সিন্ডিকেট নেই। সোনাগাজী উপজেলার শীর্ষ কর্মকর্তা জানালেন, এই সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে। সিন্ডিকেট সম্পর্কে আমরা শুনেছি, সুনির্দিষ্ট করে তথ্য পেলে আমরা অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেব। আমাদের দেশের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য আরও বেশি অবদান রাখা যায়, সেজন্য আমরা এই পাটি শিল্পর প্রশিক্ষণ সংক্রান্ত একটা প্রতিষ্ঠান বা ট্রেনিং সেন্টার আর গড়ে তোলার আমরা উদ্যোগ নেব। মঙ্গলকান্দি ইউনিয়নের প্রসিদ্ধ এই বাজারের ব্যবসায়ীরা জানান, প্রতি হাটের দিন 50 লাখ টাকারও বেশি পাটি বেচাকেনা হয়। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের অংশে চলতি বছর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 38 জন।
আহত হয়েছেন শতাধিক মানুষ। যাত্রীদের অভিযোগ, চালকদের অদক্ষতা ও অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটছে। সচেতন নাগরিক সমাজ এজন্য চালকদের খামখেয়ালিপনাকে দায়ী করছেন। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের ৪৫ কিলোমিটার অংশে চালকরা বেপরোয়া গাড়ি চালাচ্ছেন। ফলে মহাসড়কে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে অকালে প্রাণ হারাচ্ছে মানুষ। চালকরা বলছেন, যাত্রীদের অনুরোধের কারণে কখনো কখনো দ্রুত গাড়ি চালান। যাত্রীদের দাবি, অনভিজ্ঞ চালকরা পাল্লা দিয়ে গাড়ি চালানোতে ঘটছে দুর্ঘটনা। উৎকোচ দিয়ে তারা লাইসেন্স গ্রহণ করে, আর যার জন্য তারা অনভিজ্ঞ ড্রাইভার, তারা ড্রাইভার সেজে গাড়ি চালায়। অনেক সময় দেখা যায় তাদের চোখে ঘুম থাকে, তাড়াহুড়োর জন্য ওরা গাড়ি চালায়। আমাদের যাত্রীদের কথা তো ওরা চিন্তাই করে না। যাত্রীরা খালি গাড়ি উল্টো উল্টো চালাইছে, তাই ড্রাইভার উল্টো উল্টো চালাই বাসে অ্যাক্সিডেন্ট করে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি সতর্কভাবে আছি, আর একজন বেখেয়ালে এসে মেরে দিচ্ছে। তবে সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, চালকদের পর্যাপ্ত ঘুমের অভাব, মোবাইলে কথা বলা সহ গতিবেগ না মেনে বেপরোয়াভাবে গাড়ি চালানোতে একের পর এক দুর্ঘটনা ঘটছে। নিয়মের মধ্যে আনতে হবে যে গাড়ি চালানোর সময় ড্রাইভার কখনোই মোবাইলে কথা বলতে পারবে না। তার যদি ফোন বাজেও তাহলে তার সাইডম্যান সেটা অ্যাটেন্ড করবে। অবশ্য জেলা প্রশাসনের সহযোগিতায় ফিটনেসবিহীন গাড়ি সহ চালকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে এ দুর্ঘটনা কমিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলার সড়ক বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। গতিসীমা যদি তারা মেনে চলে তাহলে এর অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক কম থাকে। বিআরটিএর উদ্যোগে একটি এই ফিটনেসবিহীন গাড়ি যেন চলতে না পারে, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের সহযোগিতায় একটি কর্মসূচি নেওয়া হয়েছে। জাতীয় মহাসড়কে ৮০ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়কে ৬০ ও জেলা সড়কে ৪০ কিলোমিটার ঘন্টায় গতিবেগে গাড়ি চালানোর বিধি রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাদের মর্টার হামলায় ৪ শিশু নিহত হয়েছে। শনিবার কোটলি জেলায় ভারতীয় সেনারা এই হামলা চালায় বলে দাবি স্থানীয়দের। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শনিবারই নিহতদের জানাজা সম্পন্ন হয়। এদিকে ভারতের ভারী গোলাবর্ষণের জবাবে পাল্টা হামলার কথা জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। তবে পাকিস্তানি সেনাদের পক্ষ থেকেই প্রথমে হামলা চালানো হয় বলে দাবি ভারতীয় সীমান্তরক্ষীদের। আরব সাগরে পাকিস্তানি সেনাদের ভারতীয় সাবমেরিন শনাক্তের ঘটনার একদিন পরই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এই হামলার ঘটনা ঘটল। সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পোয় অব্যাহত ভারী বিমান হামলায় অন্তত ৬১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন উদ্ধারকারী সংস্থা। শনিবার আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সিরীয় বাহিনী এসব বিমান হামলা চালায় বলে জানায় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পর্যবেক্ষণ সংস্থা। এদিকে আলেপ্পোয় একের পর এক হাসপাতালে বিমান হামলায় সেখানকার চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলেও জানায় পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। প্রায় ৩ সপ্তাহের বিরতি দিয়ে গত মঙ্গলবার আবারও আলেপ্পোয় ভারী বিমান হামলা শুরু করে সিরীয় বাহিনী। এদিকে অবরুদ্ধ আলেপ্পো থেকে পালিয়ে যাওয়ার সময় সেখানকার অন্তত ১৭ বাসিন্দাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। বিপিএলে আজ একমাত্র ম্যাচে মুখোমুখি হবে বরিশাল বুলস ও খুলনা টাইটান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৫:৩০টায়। আসরের শুরুটা হার দিয়ে হলেও পরের ৪ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইটান্স। বিশেষ করে মাহমুদুল্লাহর নেতৃত্ব সবার দৃষ্টি কাড়ে। শেষ ওভারে বল করে দুবার নিশ্চিত হার ঠেকিয়েছেন মাহমুদুল্লাহ। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে দুর্দান্ত তিনি। তার নেতৃত্বে ৫ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের ৩য় স্থানে খুলনা টাইটান্স। তাই এ ম্যাচেও বরিশালের বিপক্ষে ফেভারিট খুলনা। অন্যদিকে খুলনার মতো আসরের শুরুটা মন মতো হয়নি বরিশাল বুলসের। তবে অধিনায়ক মুশফিকুর রহিম ও অভিজ্ঞ শাহরিয়ার নাফিসের দাপটে ব্যাটিংয়ে দারুণ খেলছে বরিশাল। আসরে ৫ ম্যাচে তাদের জয় ৩টিতে। এই ম্যাচ জিতে টেবিলের অবস্থান আরও শক্ত করার লক্ষ্য বরিশাল বুলসের। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ইপিএল এর খেলায় আজ মিডলসবোরোর মুখোমুখি হবে জায়ান্ট ক্লাব চেলসি। রিভারসাইড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। চেলসির বিপক্ষে মিডলসবোরোর প্রেরণা খুঁজতে হলে ফিরতে হবে ১০ বছর আগে। ২০০৬ সালে ব্লুজদের বিপক্ষে ২বার জয়ের দেখা পেয়েছিল তারা।
এরপর অ্যান্টনিও কন্তের শিষ্যদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে আর কখনো জিততে পারেনি নর্থ ইয়র্কশায়ারের ক্লাবটি। এবারের মৌসুমে খুব একটা ছন্দে নেই তারা। অন্যদিকে কন্তের শিষ্যরা আছে দারুণ ছন্দে। শেষ 5 ম্যাচের 4টিতেই জয় তুলে নিয়েছে ইডেন হ্যাজার্ড, দিয়েগো কস্তা, ফ্যাব্রিগাসরা। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান 2 নম্বরে। মিডলসব্রোর ঘরের মাঠে জয় তুলে নিয়ে শিরোপার রেসে বেশ ভালোভাবেই দৌড়াতে চাইবে ব্লুজরা। আর 15 নম্বরে থাকা মিডলসব্রোর সমর্থকদের প্রত্যাশা থাকবে নিজেদের মাঠে চেলসির জয়রথ থামিয়ে আবারও 2006 সাল ফিরিয়ে আনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সারা দেশে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 32 লাখেরও বেশি শিক্ষার্থী। কেন্দ্রগুলোতে শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। রাতের অন্ধকারে বিজিবি কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। আশ্রয় নিচ্ছে স্থানীয় বাসিন্দাদের কাছে কিংবা পাহাড়ে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আইভী। এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি বিএনপির। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল শিশুদের দিন কাটছে পরিবারের সঙ্গে খোলা আকাশের নিচে। উচ্ছেদের পর থেকে চোখে মুখে আতঙ্কের ছাপ। এবং ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে 91 জনের মৃত্যু, আরও হতাহতের আশঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, কবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।